আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ঋণ নির্ভরতা মুক্ত বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার, বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার থেকে সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হবে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে এই টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক হামলা শেষ হতে পারে, জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থেকে ছিটকে গেছে ইতালি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড় 16 বিলিয়ন মার্কিন ডলার। পাচার হওয়া এ অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। সংসদ নেতা জানান, অর্থ পাচারের গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে 10টি দেশকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 3টি দেশ মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি মিলেছে। অপর 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স কর্তৃক চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতি আরও সচল হবে। সকল মন্ত্রণালয় বিভাগ আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই ভিতরে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে, যেখানে বাংলাদেশের অধিকাংশ পরিবারই প্রান্তিক বা নিম্ন আয়ের পরিবারের সদস্য, এই পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলায় 11টি ব্লকে পাইলটিং কাজ শুরু হয়েছে।
এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে ঈদুল ফিতরের পূর্বেই যা আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদুল ফিতরের পূর্বেই 3,995 জন ইমাম, 2,975 জন মুয়াজ্জিন, 2,604 জন খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, 83 জন সেবায়িত, বৌদ্ধ বিহার বা প্যাগোডার 15 জন অধ্যক্ষ এবং 16 জন উপাধ্যক্ষ, সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ই হেলথ কার্ড প্রদান বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় ই হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16ই মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় 1204 কিলোমিটার খাল খনন পুনর্খনন করবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে ইনশাল্লাহ রোপণ করা হবে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামো আদায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য, যা আপনি নিজেও আমি বিশ্বাস করি অ্যাপ্রিসিয়েট করবেন মাননীয় স্পিকার, এরই ভিতরে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে মাননীয় স্পিকার এরই ভিতরে 129 জন আন্তর্জাতিক বিষয়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে এরই ভিতরে ভাতা প্রদান করা হয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা দেখছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনীতি পেয়েছি। তারপরেও দুর্নীতিকে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল, সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। এক কথায় যদি বলতে হয়, এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এ ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে কেউ যাতে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য মাঠে কাজ করছে সরকার গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম। জেলা প্রশাসনের অধীনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিপো থেকে পেট্রোল পাম্প সবখানেই চলছে কঠোর নজরদারি। এদিকে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ ঢাকায় ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সীমা শারমিনের প্রতিবেদন। ভোলার বিসিকে মঙ্গলবার রাত 9:30 থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে 5,974 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতের অপরাধে ময়দা ও মুড়ি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে একটি বেকারি মালিককেও 50,000 টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিকে অভিযান চালিয়ে ডিজেল মজুত পাওয়া যায়। এসব তেল মজুতের জন্য মজুতদারদের কোনো বৈধ কাগজপত্র নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলের মজুত রয়েছে, যা দিয়ে নিরবচ্ছিন্নভাবে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ডিজেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে নিয়মিত আমদানি অব্যাহত থাকায় ভবিষ্যতেও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার ইতোমধ্যে জ্বালানি সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশের জাহাজের পরিপূর্ণ তথ্য নেওয়া হয়েছে। সেই তথ্য তেহরানে পাঠানো হয়েছে। 6টি বাংলাদেশি তেলবাহী জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ। সীমা শারমিন, বিটিভি নিউজ। অর্থমন্ত্রী আমির খুরশো মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি বিনিয়োগ বান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্যবস্থার মূল লক্ষ্য হবে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা, শিল্প খাতকে শক্তিশালী করা এবং টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করা। আজ এনবিআর কর্মকর্তাদের সাথে এক প্রাক বাজেট আলোচনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে ক্ষমতা গ্রহণ করে, পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকেও মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। তবে সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে এই সংকটও মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি, আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব, এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো বিনিয়োগ দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেরও কেউ করবে না। তো এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি। চলতি মাসে ঝিনাইদহ ও ফেনী জেলায় খাল খননে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। খালের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নদী, খাল ও জলাশয় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই যে আজকে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি।
মেইন কাজটা হলো যে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। রাজধানী সহ সারা দেশে চোখ রাঙাচ্ছে শিশুদের হাম বা মিজেলস রোগ, ফলে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চিকিৎসকরা বলছেন শুরুতেই তীব্র জ্বর, শরীরে গুটি গুটি দানা বা র্যাশ ওঠা, সঙ্গে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি এবং চোখ লাল হয়ে যাওয়া এই রোগের লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে হামের প্রকোপ নিয়ন্ত্রণে দ্রুত টিকা আমদানি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শরীফুল ইসলামের রিপোর্ট। 4 মাসের ছোট্ট শিশু মাহিন, শরীরে গুটি গুটি দানা বা র্যাশ, সঙ্গে তীব্র জ্বর, সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছেন রাজধানীর শিশু হাসপাতালে। অনেক জ্বর ছিল, জ্বর থাকার পরে 1 সপ্তাহ জ্বর, তারপরে আবার হচ্ছে যে কাশি ছিল, তারপরে খাইতে গেলে দেখা যাচ্ছে বমি আসতো, আর তারপরে এগুলো উঠছে। তার মতো রনি, ফাহিম, রেদওয়ান সহ আরও অনেক শিশু হামজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। বাচ্চার নিউমোনিয়া থেকে জ্বর, কাশি, তারপর শরীরে হামের ভাব দেখা দিচ্ছে, পরে এখানে ভর্তি হয়েছিল। এই জ্বর 103, 104 জ্বর হতো, জ্বর কমতোই না, তারপর সাপোজ দিলে একটু কমতো, আবার সাথে সাথে জ্বর উঠে যেত, তখন এই হাম দেখা দিয়েছে। কাশি, তারপর তার সাথে পাতলা পায়খানা ছিল, তারপর ঢাকা আসা ভর্তি হওয়ার পর 4-5 দিন পর আবার র্যাশ উঠে গেছে, র্যাশ ওঠার সাথে সাথে আপনার চোখ বন্ধ হয়ে গেছে, তারপর পাতলা পায়খানা আরও বেড়ে গেছে, জ্বর 105-এর উপরে উঠে গেছে, এখন একটু পরিবর্তন আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাজধানী সহ দেশের 11টি জেলায় ছড়িয়ে পড়েছে এই হাম বা মিজলস রোগ। তবে আক্রান্তদের মধ্যে 6 থেকে 9 মাসের শিশুর সংখ্যাই বেশি। আক্রান্তদের মধ্যে 30%-এরও বেশি শিশুর শরীরে নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গেছে, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের এখানে যে রোগীগুলো আসছে তার মধ্যে অর্ধেকেরই বেশি রোগী হচ্ছে 9 মাসের চেয়ে কম বয়সী রোগী। 3-4 মাস বয়স থেকে শুরু করে 9 মাস 10 মাস বয়স পর্যন্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, তবে 1 বছর 2 বছর বয়সী রোগীও আছে। ঢাকা শিশু হাসপাতালে মিজলস ওয়ার্ডে এখন ভর্তি রোগীর সংখ্যা 56 জন। টিকা সংকট, টিকা গ্রহণে অনেকের অনীহা, এসব কারণে এবছর সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সরকার যখন আবার এই যে ভ্যাকসিনেশন করবেন, ক্যাম্পেইন করবেন, তখন আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। এটা অনেকে মনে করে আগে দেওয়া দেওয়া যাবে না। দ্বিতীয়টা হলো যে অবশ্যই যার জ্বর হবে, কারণ হাম বুঝতে হতে 4 দিন পার হয়ে যায়। আগে জ্বর হয়, ঠান্ডা কাশি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়, 3 থেকে 4 দিন পরে গিয়ে ডায়রিয়া আসে, তখন মানুষ বুঝতে পারে হাম হয়েছে, কিন্তু তার আগেই তো হচ্ছে। তার মানে যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর খানে, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, টাচে যাওয়া যাবে না। অর্থাৎ যার হয়েছে তাকে আমরা মাস্ক পরাই দেবো, আইসোলেটর রাখবো। আর আমরা চেষ্টা করব যারা সমাজে বাধ্য না হলে তার কাছে যাওয়া দরকার নেই, অথবা যদি আমাকে মাস্ক পরে তাকে হ্যান্ডেল করতে হবে। তাই এই রোগের লক্ষণ দেখা দিলে উদ্বিগ্ন না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামেও গত কয়েকদিনে হামের রোগী বেড়েছে। চট্টগ্রাম জেলা ও মহানগরে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে হাম কর্নারে চিকিৎসা নিচ্ছে 39টি শিশু। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে শিশুরা। শিশুদের সুস্থ রাখতে তাদের আরও যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রামে হামের রোগী দিন দিন বাড়ছে। চট্টগ্রাম জেলা ও মহানগরে 91টি শিশুকে হামের রোগী হিসেবে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগ পরীক্ষায় 4টি শিশুকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আমাদের যে এ পর্যন্ত আমরা 91 জনকে আমরা চট্টগ্রাম
মহানগর এবং চট্টগ্রাম জেলাতে আমরা সন্দেহজনক হাম রোগীর নমুনা ঢাকায় পাঠিয়েছি। আমরা তার মধ্যে 8 জনকে আমরা হাম রোগী শনাক্ত করতে পেরেছি। ইতিমধ্যে আমাদের বিভিন্ন হাসপাতালে 55 জন আমাদের বিভিন্ন চিকিৎসা নিয়েছে, ভর্তি ছিল, অনেকে ভালো হয়ে চলে গেছে। যে 8 জন ছিল, 8 জনের মধ্যে 2-3 জন এখন মেডিকেলে আছে পজিটিভ রোগী, বাকিরা সব সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম করোনারে 39টি শিশুর চিকিৎসা চলছে। পাশাপাশি চিকিৎসায় শিশুরা সুস্থ হয়ে উঠছে। ঈদের পর থেকে গত 8-9 দিনে আমাদের এই পর্যন্ত 40 জন রোগী এখন চিকিৎসাধীন আছে। এর মধ্যে আমাদের কিছু রোগী ইতিমধ্যে চিকিৎসা পেয়ে ভালো হয়ে তারা বাসায় চলে গিয়েছে। এখানে হাম নিয়ে আসলে বাচ্চারা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। হাম এমনি একটি ভাইরাসজনিত রোগ, যেটা জ্বর, কাশি, সর্দি এবং গায়ে কিছু র্যাশ আসে, তারপর এগুলো অটোমেটিক্যালি নর্মালি ভালো হয়ে যায়। কিন্তু ওদের অনেক সময় কিছু কমপ্লিকেশন দেখা দেয়, যেমন নিউমোনিয়া হতে পারে, তারপর ডায়রিয়া হতে পারে। এই ধরনের জটিলতা হলে তারা ভর্তি হয়। বর্তমানে যারা আছে এরা সন্দেহজনক হাম, সবগুলা নিশ্চিত নয়, তবে সাথে নিউমোনিয়া আছে, তারা মূলত নিউমোনিয়ার জন্য আমাদের এখানে ভর্তি আছে। আমার বাচ্চার উন্নতি বলতে তেমনটা উন্নতি হয় নাই, এখনও জ্বর কমছে, কিন্তু ঘাম, তারপরে ওনার শ্বাসকষ্ট, কাশি এগুলো কমতেছে না। জ্বরটা এখন নাই, কালকে রাত থেকে জ্বরটা নাই আর কি। আজ 5 দিনের ভিতরে জ্বর 102 ডিগ্রি বা 101 ডিগ্রি নিয়মে থাকে। আর শ্বাস নিতে মানে কষ্ট, ঠান্ডা, কাশি মানে দুটোটা আছে। হাম আক্রান্ত হবার অন্যতম কারণ ভিটামিন এ এর ঘাটতি। 6 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল সরকারি ক্যাম্পেইন করে খাওয়ানো হয়। এছাড়া শিশুর পুষ্টি নিশ্চিত করতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। পাশাপাশি নিউমোনিয়া, কাশি ও জ্বর হলে অবহেলা করার কোনো সুযোগ নেই। হাম শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, হাম সাধারণত তেমন বেশি ক্ষতি করে না। এখন হামের জন্য প্রধান প্রতিষেধক হলো হামের টিকা দেওয়া। শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে সে 1 ডোজ হামের MR ভ্যাকসিন পাবে, মাম্পস এবং রুবেলা, এবং 15 মাসের দ্বিতীয় ডোজ পাবে। এই 2টা টিকা পেলে সাধারণত সে প্রোটেকশন হয়ে যায়। এবং এটা কমিউনিটিতে যদি 95% শিশু বা বয়স্ক যদি টিকার আন্ডারে চলে আসে, বাকি 5% ভ্যাকসিন না পেলেও এই রোগটা ছড়ায় না। এবং ভিটামিন এর লেভেল যদি তার ভালো থাকে, তার পুষ্টিমান ভালো থাকে, হাম আর টিকা দেওয়া থাকে, তাহলে হাম হওয়ার কথা না হলেও খুব বেশি ক্ষতি করবে না। হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। 9 মাস ও 15 মাস বয়সে এই রোগ প্রতিরোধে টিকা খাওয়ানো হয়। তবে এবার আক্রান্তদের বেশিরভাগ 9 মাসের কম বয়সী শিশু। এক্ষেত্রে নবজাতক থেকে শুরু করে সকল শিশুদের দেখভালে যাতে কোনো ঘাটতি না থাকে, সেটাই চিকিৎসকদের পরামর্শ। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আগামী রোববার থেকে হামে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটি ন্যাশনাল ইমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করা হবে। ইতিহাসে আগে কখনো এত স্বল্প সময়ের মধ্যে এরকম ক্যাম্পেইন চালু হয়নি। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে টিকা সংগ্রহ ও সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান টিকার ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে। আগামী 2 দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। সাখাওয়াত হোসেন বলেন, আগামী রোববার 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। তিনি বলেন, সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। আগামী 1 বৈশাখ টাঙ্গাইলে জাতীয়ভাবে কৃষক কার্ড বিতরণ পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এই কৃষি কার্ড বিতরণ পাইলটিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। আফরিন জাহানের প্রতিবেদন।
আন্তঃমন্ত্রণালয়ের এই সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশিদ বলেন, প্রি পাইলটিং কার্যক্রমের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের ৮টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি কৃষি ব্লকে প্রি পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোহাম্মদ আমিন-উর রশিদ বলেন, কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ একটি ঐতিহাসিক উদ্যোগ। আমরা অনেক কিছুই সত্যিকার অর্থে হিসাব পেতাম না। আমরা কে কি উৎপাদন করছি, দেশের চাহিদা কত, দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা, কারা উৎপাদন করছি, কি দাম হওয়া উচিত, কি দামে বিক্রি করছে, অনেক কিছু। এক কথায় এই কার্ডকে আমরা এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চাই বা করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে কৃষকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। সভায় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিকার্ড বিতরণের এই কার্যক্রম আগামীতে কৃষকদের আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে। দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা কৃষি মেলা, একটা লাইফ স্টকের যে এনিম্যাল ট্রেনিং সেন্টার, সেটা উদ্বোধন করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদের সঞ্চালনায় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে স্বাধীনতা বইমেলায় আজ দ্বিতীয় দিনে পদচারণায় মুখর বই প্রেমীরা। দিন যত গড়াবে বই বিক্রি তত বাড়বে বলে মনে করছেন প্রকাশকরা। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। ফাল্গুনের তপ্ত দুপুর পেরিয়ে বিকেলে যখন স্নিগ্ধ বাতাস বইতে শুরু করে, তখন চট্টগ্রামে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে দ্বিতীয় দিনের মতো বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্বাধীনতা বইমেলা। এবার বইমেলায় স্থান পেয়েছে দেশের খ্যাতনামা প্রকাশনী সহ চট্টগ্রামের স্থানীয় প্রকাশনা সংস্থাগুলো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নির্ভর বইয়ের পাশাপাশি গল্প আর উপন্যাসের পাঠকদের আগ্রহ বেশি দেখা গেছে। আমার হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ এবং নজরুল, যারা মেন স্ট্রিম লেখক আছে, ওদের টুকটাক যে সাহিত্যগুলো আছে সেগুলো আমার পড়া হয়। ছোটোবেলায় হুমায়ুন আহমেদ, মিসির আলী, এগুলো সব আমার পড়া হয়ে গিয়েছিল তখনই। তো এখনও হুমায়ুন আহমেদের ওই বইগুলোর ইয়েটাই আমি সব কিছু বলে না রিয়েলাইজেশনের মধ্যে যার প্রভাব, তো হুমায়ুন আহমেদের বইগুলো অনেক ইয়ে করে আমাকে। এবার আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বইটি নিয়েছি, কারণ ওটা পড়ার ইচ্ছে ছিল, আগে থেকে পড়া হয়নি, তাই এবার সুযোগ যেহেতু পেয়েছি তাই নিয়েছি। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই ভালো লাগে, তারপর যে আপনার কবি নজরুলেরও ভালো লাগে, তবে সবচেয়ে বেশি রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের বই। শুধু বই কেনা বেচাই নয়, মেলার মূল মঞ্চে প্রতিদিন আয়োজন করা হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লেখক পাঠকদের মুখোমুখি আড্ডা আর নতুন বইয়ের মোড়ক উন্মোচন মেলা প্রাঙ্গণে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। 2 শতাধিক স্টল নিয়ে শুরু হওয়া বই মেলাতে পাঠকদের তেমন একটা ভিড় না থাকলেও সরকারি ছুটির দিনে বেশি পাঠক পাবেন বলে আশা করছেন স্টল মালিকরা। গতকাল থেকে আসলে শুরু হয়েছে, তো এখনো অনেক স্টলের কাজ শেষ হয় না ঠিক মতো, তো এই কারণে মানুষ এখনো আপাতত কম আছে। কিন্তু আমরা আশা করছি মানুষ আসবে, মানুষ দেখবে, মানুষ বই কিনবে, বই পড়বে, এই প্রত্যাশা আমরা রাখতেছি মানুষের কাছ থেকে। পাঠক এখনো আস্তে আস্তে আসতেছে, উপন্যাস, বেশিরভাগ উপন্যাস আর ক্লাসিক কিছু বই চাচ্ছে। মা বাবাদের উচিত যে ছেলেদেরকে আরও ছোটোবেলা থেকেই বইয়ের প্রতি আরও উৎসাহ দেওয়া। অনেক ধরনের বই আছে, গল্পের বই আছে, সায়েন্টিফিক বই আছে, বাচ্চারা যেটা পড়তে চায় সেটাই পড়তে পারে। বইমেলা তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম আর পাঠ্যাভ্যাস ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পাঠকদের ব্যাপক আগমন আমরা দেখতে পাচ্ছি, এবং বাচ্চারা আসছে, ওরাও ছোটদের বইয়ের উপর বেশ আকর্ষণ ওরা বোধ করছে। বড়দেরও ক্ষেত্রেও একই কথা, কবিতা এবং গল্প, এই দুটার প্রতি আকর্ষণ। বইটা মানুষ পড়ছে না তা না, তবে হয়তো একটু ভিন্ন রকমের ফর্মে। তো আমরা যদি আমাদের ইম্পর্টেন্ট বইগুলোকে PDF ফাইল আকারে করতে পারি এবং সেটা যদি ব্যাপক বুস্টিং করা যায়, তাহলে বইটা ডিজিটাল ফর্মে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। বইয়ের গানে রঙিন হোক তারুণ্য, আর অক্ষরের শক্তিতে জাগ্রত হোক দেশপ্রেম, এমনই প্রত্যাশা মেলায় আসা আগত দর্শনার্থীদের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ।
অবশেষে আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান, এজন্য ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন হবে না। এদিকে ইরানের অজ্ঞাত স্থান থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আলোচনা চলমান থাকা অবস্থাতেই 2 বার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়ার সদিচ্ছা তেহরানের নেই। অন্যদিকে সকালে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মাহফুজুর রহমানের প্রতিবেদন। ইরানে চলমান সামরিক হামলা 2-3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। এজন্য ইরানের সঙ্গে কোনো চুক্তি আলোচনারও প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়টি এখন আর প্রাসঙ্গিক নয়। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখাই ছিল এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য, যা ইতিমধ্যে অর্জিত হয়েছে বলে জানান তিনি। এদিকে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আলোচনা চলমান থাকা অবস্থাতেই 2 বার ইরান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যে কারণে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়ার সদিচ্ছা নেই তেহরানের। তবে ওয়াশিংটন থেকে সরাসরি বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ ইয়র্কফের কাছ থেকে তিনি এই বার্তা পেয়েছেন। তবে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে ইরানের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান, ফলে বিমানবন্দরের তেলের ট্যাঙ্কারে আগুন লাগতে দেখা গেছে। বোরোজান শহরে ইস্পাত কমপ্লেক্সেও হামলার ঘটনা ঘটেছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পাশাপাশি বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এসব হামলায় অন্তত 10 জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরাকি সশস্ত্র সংগঠন। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ব্যবহার করে 23টি হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী IRGC তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে মধ্যপ্রাচ্যে থাকা এমন 18টি কোম্পানির কর্মকর্তাদের 1 কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। IRGC আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলোকে হত্যা পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণের মূল উপাদান হিসেবে অভিযুক্ত করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট, অ্যাপল, গুগল, মেটা, টেসলা ও এনভিডিয়া। IRGCর তালিকায় এছাড়াও রয়েছে সিসকো, হিউলেট পাকার্ড, ইন্টেল, ওরাকল, IBM, ডেল, প্যালান্টি, জেপি, মর্গান, জেনারেল ইলেকট্রনিক্স, স্পায়ার সলিউশন, G42 এবং বোয়িং। একটি বিবৃতিতে IRGC বলেছে, এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের এবং এর সংস্থাগুলোর কাছাকাছি বসবাসকারী ব্যক্তিদের নিজের জীবন রক্ষার্থে অবিলম্বে পরামর্শ দেওয়া হচ্ছে সরে যাওয়ার। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান টেলিফোনে আলোচনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 2 নেতা মধ্যপ্রাচ্য সামরিক ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বেসামরিক মানুষের হতাহত হওয়া ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। 2 নেতা সংঘাত বন্ধের উপর জোর দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সঙ্গত স্বার্থ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে সমস্যার সমাধানের উপর জোর দেন এই 2 দেশের সরকার প্রধান। মাহফুজুর রহমান, BTV নিউজ, ঢাকা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। বুধবার লেবাননের দক্ষিণ জেলা নাবাতিয়ের জেপচিত, কাফরা এবং খালদে এলাকায়
এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি NNA জানিয়েছে, জেপচিত শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী এবং তার স্বামী প্রাণ হারান। এছাড়া নাবাতিয়ের পার্শ্ববর্তী কাফরা শহরে চালানো পৃথক এক বিমান হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। পাশাপাশি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গত 1 ঘন্টার মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলা নিয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি, তবে তারা জানিয়েছে হিজবুল্লাহ সামরিক লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করেই তাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো উত্তর ইসরায়েলে সাইরেন বাজার খবর নিশ্চিত করেছে, তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবারও দেশের খবর। চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে উদযাপিত হলো লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের 17তম চার্টার অ্যানিভার্সারি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা গভর্নর টিম ও প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্টদের সংবর্ধনা, নতুন সদস্যদের অভিষেক এবং ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ক্লাবে সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ অপু। অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর মোহাম্মদ লায়ন কামরুজ্জামান লিটন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করা হয়। শেয়ার বাজারের খবর। টানা মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,779.24, যা গতকালের চেয়ে শতকরা 1.37 ভাগ বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,918.61, যা গতকালের চেয়ে শতকরা 1.55 ভাগ বেশি। আজ 200টি কোম্পানির 1,36,35,889টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 42,51,78,000 টাকারও বেশি। এর মধ্যে 133টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 43টির কমেছে এবং 24টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 47 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 70 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 22 পয়সা, হংকং ডলার 15 টাকা 46 পয়সা, ইউরো 141 টাকা 83 পয়সা, ব্রিটিশ পাউন্ড 162 টাকা 38 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 29 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 22 পয়সা, UAE দিরহাম 33 টাকা, কুয়েতি দিনার 394 টাকা 85 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 02 পয়সা, থাই বাথ 3 টাকা 70 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 82 পয়সা। এবার খেলার খবর। ফুটবল।
এবারও কাটল না 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপে ফেরার অপেক্ষার প্রহর। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে 15 মিনিটে মইজে কিনের গোলে এগিয়ে যায় ইতালি। তবে প্রথমার্ধের শেষ দিকে 10 জনের দলে পরিণত মূল পর্বে জায়গা করে নেয় বসনিয়া। এর আগে 2014 সালে একবারই বিশ্বকাপে খেলেছিল তারা, আর 2018 থেকে টানা 3 বার প্লে অফে হেরে দর্শক হয়ে থাকলো ইতালি। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানোর বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 45 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 51 মিনিটে, জোয়ার সকাল 7টা 35 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 9 মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 52 মিনিটে।